শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকায় আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং একই সঙ্গে সেই খবরের পেছনের খবর তা নিয়ে শুনি বিশ্লেষণ। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক সুপন রায়। জনাব সুপন রায়, স্বাগত আপনাকে। নিশ্চয়ই শুনছেন আমাকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি একই সঙ্গে ফেসবুক ও ইউটিউবে সরাসরি সম্প্রচার হচ্ছে। এবারে চলে যাচ্ছি আলোচনায়, তবে তার আগে যে প্রধান জাতীয় দৈনিকের শিরোনামগুলো রয়েছে সেগুলো একবার দেখে আসি। প্রথমেই দৈনিক যুগান্তর, তাদের প্রধান খবর নির্বাচনের তারিখই সংকট, সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ, মত বিশ্লেষকদের। এটি নিয়ে আমরা শুনবো। এরপর রয়েছে গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খালেদা জিয়া এমনটা বলেছেন। এর পাশে রয়েছে ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি আপিল বিভাগের। পাশে রয়েছে গভীর নিম্নচাপের টানা বর্ষণ, জলোচ্ছ্বাস, বন্যার আশঙ্কা। এরপরে দৈনিক কালবেলা, ছাড় দিতে রাজি নয় কেউই, বিএনপির চাওয়া ডিসেম্বরে বাড়িয়েছে কূটনৈতিক তৎপরতা, সরকার বলছে জুনের মধ্যে নির্বাচন, জামায়াতের বক্তব্য স্পষ্ট, এনসিপি আগে স্থানীয় নির্বাচন চায়, তারপর জাতীয় সংসদ নির্বাচন। পাশে রয়েছে শীঘ্রই গণতন্ত্র ফিরবে, আশা খালেদা জিয়ার। এরপরে তারেক রহমানের একটি বক্তব্য দেখছি, ডিসেম্বরের আগেও নির্বাচন অনুষ্ঠান সম্ভব। দৈনিক সমকাল, সংস্কারের 121 প্রস্তাব বাস্তবায়নের ধীরগতি, আশু বাস্তবায়নযোগ্য যে সুপারিশগুলো সেগুলো 13ই মার্চ আশু বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত। এরপরে আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি নিয়ে পরিকল্পনা জ্বালানেন ডক্টর ইউনূস, নিক্কে এশিয়াকে সাক্ষাৎকারে এড়িয়ে গেলেন পদত্যাগের প্রশ্ন। ওনাকে পদত্যাগের প্রশ্ন করা হয়েছিল, সেটি উনি এড়িয়ে গেছেন। পাশে রয়েছে ভারী বৃষ্টি, জোয়ারে উপকূলে দুর্যোগ। এরপরে দৈনিক প্রথম আলো, ডিসেম্বরে ভোট চাইছে একটি দল, জাপানে টোকিওতে নিক্কেই ফোরামের অনুষ্ঠানে উনি বক্তব্যে এটি বলেছেন। এরপরে দেখতে পাচ্ছি গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে, বলছেন বেগম খালেদা জিয়া। এরপরে আমরা দেখছি দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান খবর শুল্কের চাপে কঠিন বাজেট। পাশে রয়েছে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী আজ, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। পাশে রয়েছে আমরা বিশ্ব শান্তির পক্ষে, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তি রক্ষী দিবস উদযাপনে এমনটা জানিয়েছেন সেনাপ্রধান। এরপরে আমরা দেখতে পাচ্ছি দৈনিক আমার দেশ, নির্বাচন নিয়ে সরকার বিএনপির মুখোমুখি। পাশে রয়েছে জিয়াউর রহমানের আজ 44তম শাহাদাত বার্ষিকী। পাশে রয়েছে আরও একটি খবর, বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নেবে জাপান, টোকিওতে প্রধান উপদেষ্টার সফরে এই সমঝোতার হয়েছে। এরপরে দৈনিক বণিক বার্তা, তাদের প্রধান খবর অপারেটরস নিয়োগে বিলম্ব, অলস বসে আছে 21,000 কোটি টাকার থার্ড টার্মিনাল। দর্শক, এতক্ষণ আপনারা সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। আমাদের কাছে আরও একটি সংবাদপত্র রয়েছে, ডেইলি স্টার, তাদের প্রধান শিরোনাম রিফর্ম ফার্স্ট, যেটি সংস্কার নিয়ে তাদের প্রধান খবর। আমরা চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। দর্শক, শুরুটা করতে চাই যেটি প্রায় সমস্ত জাতীয় দৈনিকেরই শিরোনাম, যে নির্বাচনের তারিখ নিয়ে দেশের মধ্যে একটা সংকটের জায়গায় আমরা ক্রমাগত চলে যাচ্ছি। এবং আপনি যদি দেখেন, যুগান্তর বলছে সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। অন্যদিকে আমরা প্রধান উপদেষ্টা যেটি জাপানের নিক্কেই ফোরামে অনুষ্ঠানে বলেছেন, সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে ভোট কেবল একটি দলই চাইছে। আরও একটি খবর আমরা যদি দেখি ভোট নিয়ে বা ভোটের তারিখ নিয়ে বা ভোটের মাস নিয়েও যদি আমরা বলি, বিএনপি ডিসেম্বরে চাই, আমরা তো তারিখ না ডিসেম্বর যদি ধরি, সরকার বলছে জুনের মধ্যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে। জামায়াতের বক্তব্যটা অস্পষ্ট এবং এনসিপি আগে আসলে এই নির্বাচন চায় না, তারা চায় প্রথমে স্থানীয় নির্বাচন। তো কেউ যদি ছাড় না দেয় এবং প্রত্যেকে যদি তার তার জায়গায় অনড় থাকে, আসলে কোন দিকে যাচ্ছি আমরা? আপনি যদি যে কোনো রাষ্ট্র পরিচালনার দিকে তাকান, তাহলে আপনি তার প্রধানতম স্টেক হোল্ডার দিকে আপনার নজর দিতে হবে। পিলার গুলো যদি বলি, এখন রাজনৈতিক দল অনেকগুলোই আছে, অনেকগুলো, মানে সংখ্যার দিক থেকে অনেক। তো প্রধান রাজনৈতিক দল যদি আপনি হিসাব করতে বলেন, যেহেতু আওয়ামী লীগ নেই, তাহলে বিএনপি। তারপরে আপনি দেখবেন দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, এগুলো সব অখণ্ড রাখবার যেই প্রতীকটা, সেটা হলো সেনাবাহিনী। সরাসরি তারা শুরুতেই তাদের প্রধান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে একটা টাইম ফ্রেম কিন্তু দিয়েছে। তো
এই দুটো দিক আমরা যদি মাথায় রাখি, এবং ছোট ছোট আরো অনেক দল যাদের নিবন্ধন নিয়ে, আমি তাদের কথা বলছি না, নিবন্ধন যাদের আছে তারাও কিন্তু এই সময়টা নিয়ে তাদের টেনশন, তাদের উদ্বেগের কথা গণমাধ্যমকে বলেছে। তো এখন যারা চাইছেন, প্রধানতম দলের কথা বলছি, সেনাবাহিনীর কথা বলছি, ব্যবসায়ী সম্প্রদায়ের কথা বলছি, আরো অনেকেই কিন্তু নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করবার জন্য তাগিদ দিয়ে যাচ্ছেন। কারণ অনির্বাচিত অবস্থায় একটা দেশ দীর্ঘদিন থাকলে যে সংকটগুলো দেখা দেয় সেগুলো কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি যদি বলেন যে উনি তো সময় দেননি, কথাটা মিথ্যে, এক অর্থে সত্যিই মিথ্যে। উনি তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে। কিন্তু সময়ের ব্যাপারে কেন সকলে মরিয়া? কারণ আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস, অন্তর্বর্তী সরকার, তিনি সুমন রায়, এটি তত্ত্বাবধায়ক না, এটি অন্তর্বর্তী সরকার। সরি, আমি মিন করছি অন্তর্বর্তী, কিন্তু উচ্চারণে ভুল হয়ে গেছে। তো ইউনূস সাহেব কিন্তু যখন পদত্যাগের একটা ইচ্ছের কথা বলেছেন, গণমাধ্যমে আসছে নাহিদের মাধ্যমে, তখন যারা তার পরবর্তীতে যে দলগুলো গেছে সেখানে কিন্তু উনি কেন ইলেকশনটা এক্ষুনি করতে চাইছেন না এটা কিন্তু আলোচনায় আসছে। অন্তত একটি দলের প্রধান কিন্তু বলেছেন যে দেশের যে পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলা, এতে একটি ভালো নির্বাচন দেয়া আসলে দৃষ্টান্তমূলক নির্বাচন করে যেতে চান, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং খুবই অনুসরণীয় থাকবে, এটা এই পরিবেশে করা সম্ভব না। এইখানে আমার যে প্রশ্নটা, যেটা কখনই করার সুযোগ পাইনি, আপনার মাধ্যমে করে রাখলাম, সেটা হলো, আপনি আগস্টের 8 তারিখে ওথ নিয়েছেন, আজকে হলো মের 30 তারিখ, তাই তো? আজকে 9 মাসের কাছাকাছি যেটাকে আপনি নিয়ন্ত্রণে আনতে পারলেন না। আপনার টাইম ফ্রেম অনুযায়ী আমি যদি বলে থাকি যে জুন, তাহলে কতদিন থাকে? আর 13 মাসের মতো থাকে। হ্যাঁ, এই সময়ের ভিতরে হয়ে যাবে, এইটা আমি কিসের ভিত্তিতে বলবো? কারণ আমি তো দিনকে দিন নিয়ন্ত্রণহীন অবস্থায় আরো প্রলম্বিত হলো দেখছি। আপনি মবের কথা বলছেন, মব চলবে না, সরকার বলছে, সেনা প্রধান বলছে, তারপরে তো আমরা দেখছি এটা এখনো বন্ধ হয়নি। এখনো ফ্লাইং কিক দিয়ে রাজনৈতিক কর্মীকে কিন্তু ছুড়ে ফেলা হয়, মানে একজন মহিলাকে আমরা দেখছি ছুড়ে ফেলা হয়। এখনো টঙ্গীতে বাড়িতে গিয়ে চাঁদা দাবি করা হয়, এখনো দলবদ্ধভাবে হুমকি দেওয়া হচ্ছে। তো কোনোটাতে থেমে নেই। তাহলে আপনি নিশ্চয়তাটা কিভাবে পাবেন? 9 মাসে যেটা পারেননি সেটা আগামী 12-13 মাসে সম্ভব, এটা বোঝার জন্য তো রকেট সায়েন্সের কোনো প্রয়োজন নেই। আপনার ডানে বায়ে অসংখ্য প্যারামিটার আছে বুঝবার জন্য। ওনার তৈরি করা কমিশনের প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য একটি অনুষ্ঠানে লাইভ টকশোতে যেই ভাষায় ওয়ার্ল্ড ব্যাংকের ইনফরমেশন দিয়ে বলেছেন যে কিভাবে মানুষ বেকার হয়ে গেছে, প্রায় 27 লাখ 26 লাখ, আমি মনে নেই অ্যাকুরেটলি, এরকম একটা ফিগারের কথা উনি বলেছেন। উনি কিন্তু সেখানে আর্থিক দুর্নীতির যে তদন্তে যে কমিটি হয়েছে তার প্রধান, শ্বেতপত্র যেটি প্রণয়ন করা হয়েছে তার প্রধান। জি, তো যখন এইরকম ইনফরমেশন গুলো বেরিয়ে আসে, এবং আমরা তো রাস্তাঘাটে চলাফেরা করি, ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা হয়, সকলের সঙ্গে হয়, পুলিশের অবস্থা আমরা জানি, এইরকম অবস্থায় কেন একটা চূড়ান্ত দিনক্ষণ বলে দেওয়া হচ্ছে না? এইটা তো একটা গ্রে এরিয়া থেকেই যাচ্ছে। এটা রাজনৈতিক দলের যে প্রশ্ন, এবং সেনাপ্রধান তো সরাসরি বলতে পারেন না, কিন্তু তারপরও যেই সোর্স থেকে ভিতরের দরবার হলের কথাগুলো আসছে, এবং আমরা দেখেছি সংবাদ মাধ্যমে, সেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে হয়ে যাওয়াটাই ভালো। এখানে অনেকগুলো বলেননি, বলেছেন এর ভিতর হয়ে যাওয়াটাই ভালো। জনাব সুমন রায়, একটা জিনিস আপনার সহযোগিতার জন্য বলে রাখি, যুগান্তরের রিপোর্টে বলা হচ্ছে মধ্য ফেব্রুয়ারি থেকে রোজা, তারপর হচ্ছে ঈদ, তারপর হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা, তারপর থাকবে বর্ষাকাল। ফলে নির্বাচন এর আগেই হওয়াটাই হচ্ছে সায়েন্টিফিক্যালি মানে প্রতিবেদনে বলা হচ্ছে। এরপরে গেলে আসলে রোজার মধ্যে তো নির্বাচন হবে না, ঈদের মধ্যে তো নির্বাচন হবে না, এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষার মধ্যে নির্বাচন হবে। এরপর আসবে বর্ষাকাল। বর্ষাকালে সাধারণত আমাদের দেশে নির্বাচনের খুব একটা
চল আছে আমার মনে পড়ছে না, সেই কারণে হয়তো প্রতিবেদনে বলা হচ্ছে যে বর্ষাকালে করাটা চল থাকুক আর না থাকুক, বর্ষাকালে ইম্পসিবল, দুর্গম এলাকায় কিন্তু সেন্টার করতে হয়। আপনি পারবেন না। ভোটের বাক্স আনা নেওয়া, মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, প্রচারণা, এগুলো অনেক ডিফিকাল্ট কাজ, এটা তো আপনি জানেন না। এখন যে ওয়েদারটা বিরাজ করছে, জুন না এখন মে, আপনি দেখেন 30 তারিখে এইরকম নিম্নচাপ, এইরকম ওয়েদারে যদি হয় ইলেকশন হবে সম্ভব? আপনি প্রত্যন্ত অঞ্চলের কথা খেয়াল করে দেখেন, ইভেন ঢাকাতেও তো আপনার মানুষজনের বেরোতে কষ্ট হচ্ছে, তলিয়ে যাচ্ছে শহর। এরকম অবস্থায় কি করে নির্বাচন হবে সেটা না, বড় প্রশ্নটা হলো কিন্তু জনাব সুপন রায়, এখানে তো নির্বাচনের আরো অনেকগুলো স্টেক হোল্ডার আছে। আপনি যদি রাজনৈতিক দলের কথা বলেন, সেটার ক্ষেত্রেও যদি আমরা দেখি, 3 লেয়ারের যদি আমি দেখি, আমরা বিএনপির অবস্থান তো পরিষ্কার, খুব জামাতের অবস্থান নিয়ে একটা অস্পষ্টতা আছে। কিন্তু এই জুলাই আন্দোলনের ভিত্তিতে যেই দল জন্ম নিল, তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে এই ক্ষেত্রে কাজ করছে কিনা আপনি কি মনে করেন, মানে ডেটটার ক্ষেত্রে? প্রেশার গ্রুপ না, আপনি স্পষ্ট করে বলা ভালো। তাদের যে সাংগঠনিক অবস্থা, সারা দেশের তাদের যে নেটওয়ার্ক, নিবন্ধনহীন অবস্থায়, সেটাকে অনেক বেশি গুছানো দরকার। এটা যে দাঁড়ায়নি কোনো ভিত্তির উপরে এখন পর্যন্ত, এটা মানুষের মুখে, মানুষের অনুভূতিতে, মানুষ দেখছে, এই উপলব্ধিটা আছে স্ট্রং। সেটার জন্য সময় নিচ্ছে কিনা আমি এটা স্পষ্ট না। কিন্তু আপনি খেয়াল করবেন, গতকাল শামসুজ্জামান দুদু সাহেবের রিমার্কটা আপনার নিশ্চয়ই মনে থাকবে। উনি বলেছেন যেটা আরো ডেয়ারিং, যেটা বলেছেন যে উনি যদি ডেট না দিতে পারেন, ডেট ওনারাই দেবেন, বিএনপি একটা ডেট দেবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ওনার বক্তব্যটা। আবার আপনি যেটা জাপানের কথা বলছেন, সেখানে উনি কোনো দেশের সংবাদ মাধ্যমকে বলেননি, উনি বাইরে গিয়ে বলেছেন যে সকল রাজনৈতিক দল নয়, একটি দলই চাচ্ছেন। এই কথাগুলো দেশের বাইরে গিয়ে বলা অন্য সংবাদ মাধ্যমকে, এবং এমন ভাবে বলা যেটা তো আপনি সংঘাতের পরিষ্কার একটা মুখোমুখি অবস্থানের পরিষ্কার করে দিচ্ছে না। সুপন, এখন অবস্থা বলাটাও কতখানি শোভন হচ্ছে আপনি একটু চিন্তা করে দেখবেন। এখন তো অবস্থা এরকম দাঁড়াচ্ছে, কথা বলছেন, সকলকে নিয়ে এগিয়ে চলার কথা বলছেন, এইরকম অবস্থায় এই ধরনের বক্তব্য কখনো কি পরিবেশটা, শান্তিপূর্ণ পরিবেশ কি তৈরি করে দেয়? এখন তো এরকম অবস্থার দিকে যাচ্ছে। আমি যদি যুক্তির খাতিরে ধরে নেই, ধরেন উনি ডেট দিল হচ্ছে জুনের 10 তারিখ নির্বাচন, ফর এক্সাম্পল জুনের 10 তারিখ নির্বাচন। তাও তো বিএনপি এখন যেই জায়গায় আছে, তারা তো ডিসেম্বরের মধ্যে চায়। মানে জুনটা আসলে এখানে আলোচনায়, বিএনপির আলোচনায় অন্তত পক্ষে জুন নাই, তারা ডিসেম্বরের মধ্যে চায়, ডেট নেই, তারা মাসও ঠিক করে দিয়েছে। সেইটা কতখানি আসলে এই মুহূর্তের বাস্তবতায় পসিবল, যদি ওনারা জায়গায় চলে গেছে। এবং যে বক্তব্য নিয়ে এর ভিতরে ইসরাকের ঘটনাটাও তো আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে। আপনি আপনার আচরণ দ্বারা, আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্বারা, আপনার সরকারের অধীনে বিভিন্ন যে ফাংশনাল বডিগুলো আছে, বিশেষ করে কোর্টের কথা বলেন, নির্বাচন কমিশনের কথা বলেন, আপনি যদি বলেন যে তারা স্বাধীন, এগুলো তো মুখের কথা, আমরা অনেক কথাই শুনি, কিন্তু কিভাবে বাংলাদেশে এগুলো কাজ করে আমরা তো সকলেই মোটামুটি কম বেশি অভিজ্ঞ সেই ক্ষেত্রে। এগুলো যেভাবে আচরণ করছেন, এবং একটা ওত নেয়া নিয়ে যেই রকম কি বলবো, বিএনপির উপরে যেরকম একটা চাপ তৈরি করা হচ্ছে উল্টো, এই ঘটনা থেকে আপনি ডেট বলুন আর না বলুন, একটা সংঘাতের পরিষ্কার চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে। সুমন, আরেকটি প্রশ্ন আমার একটু আছে, আমি জানি না এটা একটু আপনার কাছে উত্তর আছে কিনা। সেটি হচ্ছে, এই প্রধান উপদেষ্টা আরো আগে এটি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তখন কিন্তু বিএনপি এত জোরালো জায়গায় যায়নি। মানে এই জুন থেকে ডিসেম্বরের টাইম ফ্রেম তো বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আরো অনেক আগেই পেয়েছে। রিসেন্ট টাইমে এই কনফ্রন্টেশনের কারণটা কি? এটা হলো উনি যেভাবে সিরিজ অফ মিটিং ঐক্যমত কমিশন করে যাচ্ছে, জি, আপনি খেয়াল করবেন রাজনৈতিক দলগুলোকে বারবার ডাকছেন, ওনারা যাচ্ছেন, আপনি কিন্তু সেখানে অসহযোগিতার কোনো কিছু কি দেখতে পেয়েছেন? বলেন, আপনি বলেন, পেয়েছেন কিনা? পায়নি। তা সকল রাজনৈতিক দলগুলো গেছে, তারা তাদের জায়গাটা বলেছে, কিন্তু সংস্কারের যে কথা, বক্তব্য দ্বারা কিন্তু অস্পষ্ট তৈরি হচ্ছে।
সরকার যেটা বলে এবং প্রেস উইং এর কাছ থেকে যেভাবে কথাগুলো আসে, এবং তারপরে যে সংস্কার তো সবার আগে ছিল আকাঙ্ক্ষা, সংস্কার, নির্বাচন, আরেকটা কি আনলো বিচার। তো সংস্কার, বিচার এবং নির্বাচনটা ক্রমাগত পেছনের দিকে চলে গেছে, সংস্কার সামনে ছিল। কিন্তু যেই সংস্কারের কথা বলা হয়ে এতগুলো মিটিং হলো, এত কিছু হলো, দৃশ্যত এখন পর্যন্ত দেখবার মতো একটি রিফর্মের কথা আপনি আমাকে বলেন। ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনাকে একটু বলি। দৈনিক সমকাল একটা রিফর্মের কথা আপনি আমাকে বলেন, গত 9 মাসে হয়েছে। দৈনিক সমকাল একটা 9 মাসের প্রয়োজন হয় না। হ্যাঁ, দৈনিক সমকাল একটা তথ্য দিচ্ছে, তাদের প্রধান লিড নিউজ এটা, উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়াই যে 121টি সংস্কার প্রস্তাবকে আশু বাস্তবায়নযোগ্য ঘোষণা করেছিল, গত 2.5 মাসেও সেগুলো বাস্তবায়ন হয়নি। 5টি সংস্কার কমিশন সুপারিশ থেকে উপদেষ্টা পরিষদ এই সুপারিশগুলো নিজেরা সরাসরি বাস্তবায়নের জন্য বাছাই করে, কিন্তু এ নিয়ে দীর্ঘদিন আর কোনো অগ্রগতি তথ্য পাওয়া যায়নি। তার মানে হচ্ছে 121টা আশু সংস্কার যোগ্য বাস্তবায়নযোগ্য প্রস্তাবকে ওনারা নিজেরাই বাছাই করেছিলেন প্রায় 2.5 মাস আগে, সেগুলোতেও ধীরগতি, এটি বলছে সমকাল, যেটি আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাও করা হয়নি। এটা মানে পসিবল, তারা এক্সিকিউটিভ সহজেই যেটা বাস্তবায়ন যোগ্য সেটাও কেন হয়নি এই প্রশ্ন সমকাল তুলছে। আমি বলছি আপনার আমার সকলেরই তো অ্যাক্সেস আছে বিভিন্ন কমিশনে যারা যুক্ত আছেন, যারা সেখানে দিনের পর দিন সময় দিচ্ছেন, তাদের সঙ্গে আপনি ব্যক্তিগত আলাপ করলে আপনি কিন্তু অনেক কিছু আঁচ করতে পারবেন। তো আপনি রিফর্মের কথা বলছেন, কিন্তু রিফর্ম আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। সময় কিন্তু একটা বড় ফ্যাক্টর সাইফুল, জি, সময় কিন্তু একটা বড় ফ্যাক্টর, যে আপনার আকাঙ্ক্ষা, আপনার বক্তব্য এবং আপনার কর্ম দ্বারা আপনি কিন্তু প্রমাণ করবেন। মানুষ কিন্তু একটা কাজের ভেতরে ঢুকে কিন্তু মানুষের বিচার শুরু করে। তো সময় যখন চলে গেল 9 মাস 10 মাস, এবং ক্রমশ সংস্কার বাদ দিয়ে, আপনার বিচার বাদ দিয়ে যখন অন্যটা প্রাধান্য পেয়ে যায়, এবং আপনি এই জটিলতাগুলো তৈরি হয়েছে যখন আপনার করিডোরের ব্যাপারটা, রাখাইনের ব্যাপারটা আসলো, আরাকান আর্মির ব্যাপারটা আসলো, এবং চিটাগং পোর্ট, এই ব্যাপারগুলো একটার পর একটা ব্যাপারগুলো যখন সামনে আসে, তখন রাজনৈতিক দলগুলোর ভিতরে সন্দেহ, অবিশ্বাস, অস্পষ্টতা বা দূরত্ব, যেই শব্দ দ্বারা আপনি ব্যাখ্যা করতে চান, প্রত্যেকটা কিন্তু এইসব কর্মকাণ্ডের দ্বারাই প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেই কারণে তারা সময় না দিয়ে রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেখতে চাইছে যে রাজনৈতিক দল হিসেবে তার গুরুত্বের চাইতেও অনিবন্ধিত সত্য প্রতিষ্ঠিত দল বা অন্যরা কথায় কথায় এত বেশি গুরুত্ব পায়। সেইখানে এই আচরণ, আমি যেটা বললাম, এই আচরণ দ্বারাই কিন্তু এই সন্দেহের বা এই সময় নিয়ে যে টানাপোড়েনটা এটা তৈরি হয়েছে এই সরকারের কিছু অ্যাক্টিভিটির কারণে। এবং এখানে কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে আমরা দেখলাম যে এনসিপিও 3 জন উপদেষ্টার নাম বলেছে, যাদের তারা পদত্যাগ চাই। বিএনপির পক্ষ থেকেও 3 জনের নাম বলা হয়েছে। তার মানে এই 6 জন উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে দুটো রাজনৈতিক দলের মধ্যে, আবার যারা স্টেক হোল্ডার, সেটা এনসিপি এবং বিএনপি, এদের মধ্যেও প্রশ্ন উঠেছে। তো কোনো না কোথাও মানে কোথাও তাহলে পুরো অন্তর্বর্তী, আপনার ভাষা অন্তর্বর্তীকারী সরকারের যে, না আমার ভাষায় না, এটির নাম তো তাই দেওয়া হয়েছে, না সেটা রেফারেন্স হাইকোর্টের থেকে, এটা যেভাবে পরিচালিত হচ্ছে সেই পরিচালনটা ঠিক মতো হচ্ছে না। নিশ্চয়ই পরিচালনা যেভাবে হওয়া উচিত, আমরা তো আরো অনেকগুলো, আমরা অন্তর্বর্তী না পাই, আমরা তো তত্ত্বাবধায়ক সরকার দেখেছি আমাদের অভিজ্ঞতায়। এইরকম মানে ইভেন বিচারের ক্ষেত্রে অবস্থা তো আমরা দেখিনি এর আগে। মানে বিচারের ক্ষেত্রেও কোথাও কি আপনার ধীরগতি মনে হচ্ছে, নাকি বিচারটা যে একটা প্রক্রিয়ার ব্যাপার, আসলে এটা নিয়ে অনেকেই বোঝে না। এটা কিন্তু বোঝা উচিত যে বিচারটা একটা প্রক্রিয়ার ব্যাপার, তদন্ত আছে। কিন্তু আইন উপদেষ্টা আবার একটা বক্তব্য আমরা কয়েকদিন আগে দেখেছি, উনি বলেছেন যে এই ডিসেম্বরের আগেই একটা বিচারের রায়ের কথা উনি বলেছেন, যে উনারা বিচার হবে এরকম একটা কথা বলেছেন। কোনটা ব্যাপারে বলছেন? এটা কি আপনি আইসিটির কথা বলেছেন না অন্য কোনো আইসিটির ক্ষেত্রে ট্রায়ালের কথা বলেছেন? আমি জানি না আইসিটির ক্ষেত্রে। কিন্তু এইভাবে উনিও তো বলে দিতে পারেন না, কারণ বিচারটা একজনের উপরে তো নির্ভর করে না, অনেকগুলো ডিপার্টমেন্টের সমন্বয়ে সেটা যখন তৈরি হয়, তো আপনি রাতারাতি বলে দিতে পারেন না। এটা কিন্তু যে প্রক্রিয়াটা, ওটা আপনার মাথায় রাখতে হবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। নিয়মতান্ত্রিক ভাবে চললে একরকম, আপনি যদি স্পেশাল ট্রাইব্যুনাল করে দেন সেটা আরেক রকম,
সেখানেও কিন্তু এক ধরনের টাইম ফ্রেম দেয়া থাকে, কিন্তু আলটিমেটলি কার্যকর যখন হয়, যখন ফাংশনে যায়, তখন কিন্তু এগুলো স্থির থাকে না। ডক্টর সাইফুল, আমরা তো দেখেছি, আমরা যদি বঙ্গবন্ধু মার্ডারের কথাই বলি, আপনি দেখেন নিয়মিত সময় কত সময় লেগেছে। তার মানে হচ্ছে আরো বড় বড় আলোচিত ঘটনাগুলো দেখেন, আপনি যদি এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কথাই বলেন, আগের গুলো যেগুলো হয়েছে সেখানে কত সময় লেগেছে। শুভেন্দু, আরেকটা বিষয় একটু জানার আছে। আমরা যখন কিছুদিন আগে প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর শুনলাম, বিএনপির ভাষায় যেটিকে বলছে পদত্যাগের নাটক, আমরা সেই সময় প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো গিয়েছে এবং যার পর আমরা বেশ অস্থির একটা সময় পার করছিলাম সেই 3-4 দিন, যে কি হচ্ছে। তো সেই সময়টা কেটে যাওয়ার পর প্রধান উপদেষ্টা যেটি জাপান সফরে উনি বললেন, সেইটার কোনো ইমপ্লিকেশন সামনের দিনগুলোতে পড়বে কিনা? যেহেতু বলেছেন যে মানে প্রধান উপদেষ্টা যেহেতু জাপানে গিয়ে বললেন নিক্কেই ফোরামে যে একটি দলে শুধু ডিসেম্বরে নির্বাচন চাইছে। আমি যেটা বলতে চাইছি, বেশ কিছুদিন আগে একটা অস্থিরতা ছিল, সেইটার সমস্ত রাজনৈতিক দলগুলোকে উনি ডেকেছিলেন, ওনারা গিয়েছেন, কথা বলেছেন, এরপর আবার জাপান গিয়ে প্রধান উপদেষ্টার এই বক্তব্যে সামনের দিনগুলোতে রাজনীতিতে কোনো ধরনের না, আমরা তো সেটা আলোচনা কিন্তু অনেকখানি করেছি। না, সেটাই বলছি। আমি যেটা বলছি যে এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য, এটা অত্যন্ত দুঃখজনক। এটা কিন্তু আপনি যেই সুন্দর ইলেকশন করবার প্রত্যয় আপনি ব্যক্ত করেছেন, সেটা পুরোপুরি তার অপোজিট এবং এবার আরেকটু সুকুন্দা একটা সংঘাত, এবং এইভাবে ওনার মুখ থেকে আসা, এবার আমি একটু বলছেন সেটা বললেও কিন্তু অনেকখানি আমরা মানে নিতে পারতাম আর কি। এখন এটা নেওয়ার বাইরের জিনিস। আর প্রশ্ন যদি আমি একটু ঘুরে, এবার সেটি হচ্ছে, আমরা তো এক সাইড দেখলাম, যদি জুনে ইলেকশন হয় তাতে কি সমস্যা আসলে, মানে আপনার কি মনে হয়? ধরুন জুনে হলো, ডিসেম্বর সমস্যা আসলে ডেট মাস নিয়ে না, যদি আগে বলে দিতেন সেটা একরকম, যে এটা প্রায় 3 ঘন্টা চূড়ান্ত করা না নিয়েই সমস্যা। এখন যেই জায়গায় চলে গেছে, যেই অবিশ্বাসটা দানা বেঁধেছে নানা রকম কর্মকাণ্ডের ভিতর দিয়ে, এখন কিন্তু আপনি চাইলেও বললেও কিন্তু সেটা ফিরে আর আসবে না। আপনার সম্পর্কের যখন অবনতি হয়ে যায়, যখন আপনার পক্ষপাত পরিষ্কার হয়ে যায়, তখন আর এটা কিন্তু থাকে না। আপনি বলছেন কি, আপনি একটা চড় মারলেন, এরপর সরি বললেন, সরি বললে কি সরি আমরা কি মেনে নেই সেটা মনে মনে? এটা অনেকখানি মনস্তাত্ত্বিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ কি, উনি পদত্যাগের আকাঙ্ক্ষাটা যখন উনি চিন্তা করলেন, উনি কাকে ডেকে কথাটা প্রথম শেয়ার করেছেন আপনি দেখেন। আপনি প্রেক্ষিত কিন্তু আপনার বিবেচনা রাখতে হবে। যখন প্রধান দল, এখন যেটা প্রধান বড় দল যেটা বিএনপি, সময় চেয়ে কয়েকদিন ধরে অপেক্ষা করছে, আপনি প্রেক্ষিত দেখবেন যে 2-3 দিন মানে অপেক্ষা করছে সরাসরি কথা বলবার জন্য, সময় পাচ্ছে না। সেখানে উনি পদত্যাগের চিন্তা করলেন, উনি ডাকলেন কাদেরকে? ডাকলেন নাহিদকে এবং অন্য দুজনকে। উনি তাদেরই পরামর্শ, তাদের সঙ্গে প্রথম পরামর্শটা করলেন, অভিপ্রায়টা জানালেন। আবার দেখেন, যেই সংকট নিয়ে মেয়রের ইলেকশন, মেয়রের ওত নিয়ে এত সংকট, সেখানে উনি কাকে রাখলেন? যাকে পদত্যাগের জন্য মেয়র এবং বিএনপি দাবি করছে, তাকে আবার আলোচনার টেবিলের ভিতরে রাখলেন। এগুলো কি ইঙ্গিত দেয়? এগুলো কি ইঙ্গিত দেয়? আপনি বলেন, এগুলো কি ইঙ্গিত দেয়? এগুলো কি সমাধানের ইঙ্গিত দেয়, নাকি পাল্টা পাল্টা অবস্থানের ইঙ্গিত দেয়? এই কারণেই কিন্তু আপনি এখন যদি দিনক্ষণ বলেও ফেলেন, সেই পেছনের আবার সুন্দর অবস্থা যেটা, সেটা আর ফিরে আসবে বলে আমার মনে হয় না। কারণ শুরু থেকেই ডক্টর ইউনূসকে সকলেই অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। আমি যেটা বলছি যে এটা এইরকম সমর্থন কিন্তু আমাদের বাংলাদেশের খুব বেশি মানুষ পাননি, এত সৌভাগ্যবান। সেই অবস্থানটা কেন নষ্ট হলো, আপনি সেদিকে একবার তাকিয়ে দেখেন। আপনার কর্মকাণ্ড দ্বারাই আপনি কিন্তু নষ্ট করেছেন। এটা অন্য কাউকে দলদের দোষারোপ করলে আপনার দোষারোপই করা হবে, কিন্তু আসলে প্রকৃত অর্থেই কিন্তু উনি ওনার অবস্থানটা নিজেই নষ্ট করেছেন। রাজনৈতিক দলের কথা আপনি বাদ দিন, রাজনৈতিক দলের কথা আপনি বাদ দিন, আপনি সাধারণ মানুষের সঙ্গে আপনি ক্রস এক্সামিন করে দেখেন, মানুষ কি চায়? এই অবস্থা যেটা চলছে, এটার ভিতরে থাকতে চাইছে কি? আবার এটি যেটি আপনি বললেন যে এই অবস্থায় আসলে ভোট যদি হয়, তাহলে একটা ভালো ভোট পাওয়া যাবে কিনা, সুষ্ঠু গ্রহণযোগ্য, সেটি অবস্থা না। আইন শৃঙ্খলা আপনার নিশ্চয়তা লাগবে। যখন আপনি ডেট ডিক্লেয়ার করে দিবেন ইলেকশন, তারপরে দেখবেন যে
কিভাবে পরিস্থিতি বদলায়। মানুষ যখন নির্বাচনমুখী হয়ে যায় তখন কিন্তু ওই মেজারমেন্ট গুলো নেওয়া শুরু হয়ে যায় এবং মানুষের ভিতরে, মানুষের মনোভাবে অনেক বেশি নির্বাচন কিন্তু যে যারা এলাকায় চলে যাবেন, কর্মসূচি তৎপরতা পাল্টে যাবে, অ্যাক্টিভিটিস গুলো অনেকখানি পাল্টে যাবে এবং তখন যা যা করা দরকার দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, সেগুলো তখন নিতে শুরু করে। সেগুলো তো এখনো নেওয়া হয়নি। আমরা তো আগের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি, আমরা তো এমন না কোনো না দেখে কোনো কথা বলছি। খারাপ অবস্থার ভিতরে ইলেকশন হয়নি, হয়েছে তো। নিশ্চয় নিশ্চয়। এবারে আমরা আরেকটি প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। এটি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে, ৪৪তম শাহাদাত বার্ষিকীতে বেগম খালেদা জিয়া এটি বলেছেন এবং বিএনপির পক্ষ থেকে সেই আলোচনা সভায়, ভার্চুয়াল আলোচনা সভায় আরও একটি কথা হচ্ছে ডিসেম্বরের আগেও আসলে সম্ভব, যেটি তারেক জিয়া উল্লেখ করেছেন যে ডিসেম্বরের আগেও সম্ভব। তো গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। বিএনপি মোটামুটি একটা, যেটা আমরা প্রথম ভাগে আলোচনায় বলছিলাম যে তাদের বিরোধের মাত্রাটা কিন্তু স্পষ্ট এখন। এই বহুদিন পর আমরা দেখলাম যে এই রকম বাক্য বা এই রকম শব্দে এই দেশের পরিস্থিতিকে আসলে ব্যাখ্যা করছে বিএনপি। বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছেন অনেক দিন পর, জি অনেক দিন পর, এবং আপনার মাথায় রাখা দরকার উনি দেশ পরিচালনার অভিজ্ঞতা কিন্তু ওনার প্রচন্ড আছে। অনেক সংকট অতীতে উনি দেখেছেন এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে যেটা উনি বললেন সেই কথাগুলো তো আপনার হিসাবে নিতে হবে। আপনার বাংলাদেশ স্বাধীন হবার পর ৭৫-এর পর যেই পরিস্থিতিতে জিয়াউর রহমান আসছিলেন রাষ্ট্র পরিচালনায়, তখনকার যে প্রেক্ষিতটা আপনি হিসাব রাখবেন এবং দীর্ঘদিন ধরে বিএনপি যে দাবিটা করে আসছে, অনেক রাজনৈতিক দলই করেন যে, এবং আমরাও সেটা বুঝি যে ফেয়ার ইলেকশন যে অর্থে মানুষ ভোট দেয় সেরকম ভোট কয়েকটাই হতে পারেনি ইলেকশন। তো তখনকার পরিস্থিতি আবার এখনকার পরিস্থিতি আপনি যদি হিসাব করে দেখেন, রাষ্ট্র কাঠামো ঠিক করবার যে একটা পর্যায় বা সময় আসে, এইরকম সময় কিন্তু আবার এখন প্রায় সামনে আমাদের সংকটের ভিতর দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। এবং তখনও আওয়ামী লীগ সেই অর্থে কিন্তু মাঠে ছিল না। আবার এখন আপনি হিসাব করে দেখেন, এখনো কিন্তু আজকে 9 মাস আওয়ামী লীগ একদম কোন রকম রাজনৈতিক তৎপরতা ছাড়া। আর এখন তো রাজনৈতিক কর্মকাণ্ডই নিষিদ্ধ রাষ্ট্রীয় ভাবে, আইনি ভাবে না। তো এইরকম একটা প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া যে কথাগুলো বলেছেন বা কোন প্রেক্ষিতে বলেছেন, আজকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দিনে বলেছেন। তো এটা খুবই আমার কাছে ওইভাবে মনে হয় যে ৭৫ পরবর্তী সময় এবং 3টা ইলেকশন না হয়ে আওয়ামী লীগের অনুপস্থিতির সময় এটা অত্যন্ত সিগনিফিকেন্ট। এবং অনির্বাচিত অবস্থায় দীর্ঘদিন দেশ পরিচালিত হতে থাকলে যে সংকটগুলো দেখা দেয় সেগুলো কিন্তু তার অনেকগুলো নমুনা আমরা কিন্তু এখন আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। রাজনৈতিক ভাবে বলেন, আমাদের অর্থনীতি একটা ঝামেলার ভিতর দিয়ে কিন্তু যাচ্ছে। আমরা এটা অনেকেই আলোচনায় সেইভাবে করি না যতখানি আমরা রাজনীতি নিয়ে আলোচনা করি। অর্থনীতি সংকটে, বিনিয়োগ সংকটে, প্রবৃদ্ধি ভালো নেই, বেকারত্ব বাড়ছে। এইরকম সংকটের ভেতর থেকে যেই আবহাওয়াটা এখন বিরাজমান, সেই রকম প্রেক্ষিতে আমার মনে হয় রাজনৈতিক দল হিসাবে বিএনপি যেটা চাইছে, সেনাবাহিনী যেটা চাইছে, ব্যবসায়ী সম্প্রদায় যেটা চাইছে, সেটাতে আমার মনে হয় অ্যাক্ট করা খুবই জরুরি হয়ে পড়েছে। আমরা শুধু ইগোর ভিতরে না থেকে দেশের যে ভালো কোনটা, দেশের মানুষ কি চায়, সেটাতে আমার মনে হয় রিঅ্যাক্ট করার সময় আসছে। এটা অনেকখানি ইগোইস্টিক দিকে আমার চলে যাচ্ছে বলে আমি অনুমান করি। কারণ আমি বলেছি ডিসেম্বর থেকে জুনের ভিতরে হবে, এখানে আমাকে বাধ্য করা যাবে না, এরকম একটা অ্যাটিটিউডের দিকে যাচ্ছে কিনা সেটাও কিন্তু বুঝবার ব্যাপার আছে। এবং বাধ্য করলে সেটি আসলে
মানে আমরা যে নির্বাচনটার কথা বলছি, একটা দৃষ্টান্তমূলক নির্বাচন, সেটি আসলে সম্ভব হবে কিনা এভাবে বাধ্য করে বা জোর করে, সেটিও আসলে আমার মনে হয় মানে দুটো দিকই আছে। অসম্ভব রাজনীতিতে আমি কিছু দেখিনি। অনেক 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 কঠিন জিনিসও কিন্তু নিশ্চয়ই, দাবি নিশ্চয়ই। আদায়ের ভেতর থেকে কিন্তু অতীতে হয়েছে, বুঝতে তাই না? পেরেছি। আপনার কি মনে আছে 96 সালের কথা? এবং বেশ কিছু 96 নতুন, সালের কথা, 96 সালে কিন্তু একটা সুবন্ধু, আপনি ইলেকশন বেশ কিছু নতুন নতুন আবার ইলেকশন হয়েছে। যে নতুন নতুন সিমটম দেখছি আমরা। যেমন ধরেন আপনার সচিবালয়ে যেটা সাম্প্রতিক ঘটছে, এটি কিন্তু অগস্টের পরে, সরকার 8ই আগস্টের পরে কিন্তু আমরা এই প্রথম প্রায় 8-9 মাস পর সচিবালয়ের ভেতরে আমরা ছাত্রদের ঢুকতে দেখেছি, ছাত্ররা ভেঙে টেঙে ঢুকে আপনার ফলাফলের ক্ষেত্রে, হ্যাঁ, ওগুলো গেছে। কিন্তু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এখন যেই কর্মবিরতি বা অস্থিরতা, এইটা আসলে কি নির্দেশ করে? না, এটা আপনি যেই রিফর্ম ওখানে আনার কথা, কোন রকম ওটা ওনাকে মনে করছেন নিবর্তনমূলক, মানে আপনি ন্যূনতম কিছু করবার সাথে সাথে আপনার চাকরি নট হয়ে যাবে, এটা তো ওই শ্রেণীর মানুষরা মেনে নেওয়ার কথা না। কারণ এরকম পরিস্থিতিতে এর আগে তারা দেখেননি। এখন আপনার জীবন জীবিকা রুটি ভিতরে যখন একটা কি বলবো, একটা কালো ছায়া আসবে বলে আপনি অনুমান করবেন, তখন তো অস্তিত্বের প্রশ্নে সকলেই দলমত নির্বিশেষে এক হয়ে যায়। আমরা একেবারে অনুষ্ঠানে সেই এটা যেভাবে ডিল করা হচ্ছে, এটা আপনি কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করি পর্যবেক্ষণে রাখতে। আমরা একেবারে জিনিস শুধু এই জায়গায় না, শুধু এখানেই তো না, এনবিআর এর দিকে তাকান, এনবিআর এর দিকে, হ্যাঁ, আপনি পল্লী বিদ্যুতের দিকে তাকান, আরো অনেক দিকে কিন্তু আছে, আপনি প্রাথমিক শিক্ষার দিকে তাকান, এবং সব জায়গায় একটু একটু করে কিন্তু দানা বাঁধছে। আমি সেটাই বলছি, অনির্বাচিত দীর্ঘদিন থাকলে এইরকম অসংখ্য দিক কিন্তু মাথা ছাড়া দেবে। এনবিআর এর ক্ষেত্রে আমরা দেখেছি রাতের বেলা, পুলিশে যে এখনো হয়নি সেটাই ভাগ্য। এনবিআর এর ক্ষেত্রে আমরা দেখেছি রাতের বেলা একটা প্রজ্ঞাপন করে এটি বিলুপ্ত করা হয়। আপনি যদি দেখেন গতকাল একটি ঘটনা ঘটেছে যেটি রাতের বেলা করা হয়েছে, সেটি হচ্ছে সরিয়ে দেওয়া হলো বিসিবির প্রেসিডেন্ট ফারুক। আমি সেটাই বলছিলাম, রাইট। এটার ক্ষেত্রে একটু কিছু এটা তো কেমন অস্বাভাবিক বলে মনে হচ্ছে, কারণ বিসিবির যে গঠনতন্ত্র আপনি যদি দেখেন, সেখানে যদি উনি অযোগ্য ঘোষিত হন বা বিবেচিত হন, সেটা আবার নিজে থেকে সরে না গেলে তাহলে কিন্তু একটা সংকট আছে। মানে সেখানে বলা আছে যে চাইলে সরকার যদি, এখানে আইসিসির একটা আছে, জি হ্যাঁ, সরকার যদি জোর করে করার জিনিসটা প্রমাণিত হয়, তাহলে কিন্তু আপনার খেলায় নিষিদ্ধ হয়ে যাবে আপনার, সেটা তো আরো বড় সংকট। এবং ফারুক ভাইকে যতখানি আমরা চিনি দীর্ঘদিন ধরে, আমাদের ইউনিভার্সিটির বড় ভাই সেই হিসেবে না, একজন খেলোয়াড় হিসেবে, এবং ওনার কথাবার্তা সবকিছু শুনে উনি সরে যেতে বলছেন, সরকার তাকে চাইছে না, কিন্তু উনি থেকে যেতে চাচ্ছেন, উনি রিজাইন করবেন না। ওনার ক্ষেত্রে আবার ঘটনাটা ঘটেছে একটু, যেহেতু আপনি আইসিসির একটা কন্ডিশনের কথা বললেন, সেই কারণে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ওনার সদস্যপদ যখন এটা বাতিল হয়ে গেল, তখন অটোমেটিক্যালি বলতেন, এটা বাংলায় বলেন খেয়ে দেওয়া হলো। হ্যাঁ, খেয়ে দেওয়া না, কিন্তু এটা বেসিসটা কি? এটা বেসিসটা ওখানে 8 জন পরিচালক অনাস্থা দিয়েছে। 8 জন পরিচালক আমার একটা ঘোট পাকানোর বলে আমার মনে হচ্ছে যে 8 জন মানুষ অনাস্থা দিল কেন, কি ঘটেছে সেটা তো সেটাই। এবং বলা হচ্ছে 3 পাতার একটা অভিযোগপত্র দিয়েছে, যেখানে ওনার আর্থিক দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, বিপিএল এর ইস্যুতে আপনার ওনার অবস্থান, তারপরে ধরেন একটি বিশেষ শিল্প গোষ্ঠীকে সহযোগিতা, ক্লাব নিবন্ধনে স্বেচ্ছাচারিতা, বাণিজ্যিক সুবিধা, সবকিছু মিলিয়ে এক ধরনের তারা, আমি জানি না এগুলো তো সত্য মিথ্যার ব্যাপার আছে, ভেটিং এর প্রমাণের ব্যাপার আছে, তো এগুলো দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে এতদিন আপনার ইচ্ছা হলো একজনকে সরিয়ে দিবেন, ওটা তো একটা নিয়মতান্ত্রিক পথে আগানো উচিত। এবং আগের দিন গেলেন উপদেষ্টার বাসায়, উপদেষ্টা বললেন যে সরকার তাকে আর চাইছে না, কিন্তু উনি বললেন যে আমাকে তো বলেননি রিজাইন করার জন্য। আবার পেছনে সরকার যখন গো ধরছেন, সেই জায়গাটা আমার একটু অস্পষ্টতা আছে বলে আমার মনে হয়, তাই না? না, আমরা যে নতুন নামটি হঠাৎ করে শুনলাম, আমিনুল ইসলাম, যিনি অলরেডি আইসিসিতে কাজ করেন, উনি 4 মাসের ছুটি নিয়ে এখানে আসবেন এই দায়িত্বটা পালন করতে, এই নামটাও কিন্তু তার মানে সরকারের বিকল্প ভাবনায় ছিল। যখন ফারুকের ইস্যুটা সলভ হয়ে গেল, তখন এই নামটা সামনে প্লেসড হলো। না, নামটা কিন্তু 2-3 দিন ধরে সেটাই বলছি, কিন্তু এই মন্ত্রণালয়ের সঙ্গে ফারুকের দূরত্বের জায়গাটা আরো বেশ কিছুদিন ধরেই হচ্ছে। এটা ইঙ্গিত করে যে ওনার আশা যদি কনফার্ম হয়ে যায়,
এটা ইঙ্গিত করে যে ভেতরে ভেতরে ওই আলোচনাটাও কিন্তু চলমান ছিল। যিনি চলে গেলে কাকে বসবেন সেই মানুষটার সঙ্গে একটা যোগাযোগ আগের থেকে স্থাপন করা আছে, এটা তো স্পষ্ট ইঙ্গিত। এটা তো এই ডিসিশন তো রাতারাতি হবার ডিসিশন না, কিন্তু আমার দায়িত্ব নেবেন কি নেবেন না। আমার প্রশ্নটি হচ্ছে, সরকারই তো ওনাকে অল্প 21 আগস্ট বসালেন, খুব বেশি দিন, মাত্র 9 মাস। মাত্র 9 মাস। সেটি আমরা যে আলোচনা আজকে শুরু থেকে করছি এগুলোর তো ইঙ্গিত এক একটা, বললাম না, এক একটা জায়গায় সংকট শুধু তৈরি হচ্ছে, সমাধানের চাইতে বেশি সংকট তৈরি হওয়ার ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, যেটা রাজনৈতিক সরকারেও এত তীব্র থাকে না। এবং এগুলো বিশেষ করে ক্রিকেট বোর্ডে প্রথম ক্রিকেটার হিসেবে উনি সভাপতি হয়েছিলেন, সেটিও একটা সিগনিফিকেন্স আছে। এবং আমরা দেখেছি যেটা বলা হচ্ছে যে মন্ত্রণালয়ের মানে ক্রীড়া উপদেষ্টা সরাসরি ওনাকে ডেকে এনে পদত্যাগের কথা বলেছেন, যদিও আপনি যেটা বললেন যে উনি বলেননি যে ওনাকে পদত্যাগ করতে বলছে, কিন্তু ওনাকে বলা হয়েছে। এটি পত্রিকায় এটা তো বুঝবার, যদি সরকার চাইছেন না, এটাই তো ভদ্র ভাষা, তো এটাই এনাফ। সরাসরি কেউ বলবেন যে আপনি সরে যান, আপনি পদত্যাগ করেন, এটা তো হয়তো সৌজন্যতার খাতিরে আমরা অনেক সময় বলতে পারি না, কিন্তু সরকার চাইছে না, এটা তো স্পষ্ট। তখন ওনা জানা উচিত ছিল সরকার চাইছে না কেন। এই কেন শেষ নাই, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপন্দা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ পত্রিকা অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি। অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9টায় প্রচারিত হয়, দেখার আমন্ত্রণ রইল। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আরটিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।